এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন উজ্জ্বল চট্টরাজ, যিনি পুরুলিয়া জেলা কমিটির সিপিএমের সদস্য। উজ্জ্বল, পুরুলিয়ার পরিস্থিতি কি? এই ভোট তো সামনে আসছে, পরিস্থিতি কি এখন? মানে সিপিএম কোন জায়গায় আছে? পরিস্থিতি মানে আগের যে নির্বাচন, মানে বিগত লোকসভা নির্বাচন বা বিগত যে পঞ্চায়েত নির্বাচন, তারপর থেকেই আমাদের সিপিআইএম পার্টি যেভাবে মাটির সাথে নেমে কাজ করছে, তাতে আগের তুলনায় আমরা রেজাল্ট ভালো হবে বলেই আশা করি। যাত্রাকে কেন্দ্র করে প্রত্যেকটা বিধানসভা এলাকাতে আমাদের যে কর্মসূচি, তাতে অনেক নতুন নতুন মানুষজন আসছে। যেটা আমাদের এতদিন আমরা দেখতাম যে পার্টি কর্মসূচি হচ্ছে ঠিক, কিন্তু সেখানে ওই পার্টির যারা পার্টি সদস্য বা পার্টির সমর্থক আজ ছিল দীর্ঘদিন ধরে, তারাই আসতো। কিন্তু এখন দেখছি যে যারা ধরুন তৃণমূল বা বিজেপি বা অন্যান্য দলে অনেক সময় গেছে, তারাও নতুন করে আবার সিপিআইএমে ফিরে আসছে। এই ধরুন উদাহরণ হিসাবে গত কয়েকদিন আগে 24শে ডিসেম্বর ঝালদাতে একটা সমাবেশ হলো। সেই সমাবেশের পরে ওই স্টেজেই দীপশিতা ধরের হাত থেকেই প্রায় 20 থেকে 25টা পরিবার নতুন করে সিপিআইএমে এলো, এবং তারা প্রত্যেকেই হয় তৃণমূল না হয় বিজেপির সমর্থক ছিল। এইভাবে নতুন নতুন মানুষ, বৃত্তটা আমাদের ক্রমশ বড় হচ্ছে। তারা এলো যে হঠাৎ করে, মানে আপনারা নিশ্চয়ই আগে থেকে খোঁজ খবর করেছিলেন বা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, তারা হঠাৎ করে পরিবর্তন করে আসতে চাইলেন কেন? আসলে রাজ্যের যে একটা রাজ্য সরকার, যারা তৃণমূল কংগ্রেস যেভাবে চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এলাকাতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। ধরুন আমার এই এলাকাতেই যে প্রাইমারি স্কুলগুলো আছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভরসাস্থল সাধারণ গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের, সেই স্কুলগুলোতে ক্রমশ শিক্ষক শূন্য অবস্থার দিকে চলে যাচ্ছে। এই অঞ্চলে যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, সেই মাঠারিখামার অঞ্চলে 18টা স্কুলের মধ্যে 12টা স্কুল সিঙ্গেল টিচার। এই পাররি প্রাথমিক বিদ্যালয় সিঙ্গেল টিচার। তাইলে একটা সিঙ্গেল টিচার স্কুল, তার সাথে সেই শিক্ষকের প্রচুর কাজ, বিএলওর কাজ থেকে শুরু করে অন্যান্য এসআইউসের কাজ, কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ, তাহলে সে পড়াবে কোথায়, কিভাবে পড়াবে? তো বেশিরভাগ স্কুলই সিঙ্গেল টিচার হয়ে গেছে। উৎসশ্রীর মাধ্যমে অনৈতিকভাবেও অনেক শিক্ষক শিক্ষিকা এখান থেকে চলে গেছে। পাশেই খামার উচ্চ বিদ্যালয়, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় 4জন শিক্ষক। ক্লাস 5 থেকে ক্লাস 10-এর বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের একজনও টিচার নেই। তো মানুষের ক্ষোভ তো ক্রমশ বাড়ছে এইভাবে, যে সাধারণের শিক্ষার জন্য যেখানে ভরসা করে সরকারি স্কুল, সেটা শেষ হয়ে গেছে। হাসপাতাল, যেখানে বাম আমলে 12 থেকে 14 জন ডাক্তার ছিল, এখন 4জন ডাক্তার এসে ঠেকেছে। আবাস যোজনার বাড়ি করার জন্য যে বালির দাম, সেই বালি যেখানে আমাদের 1000 টাকা 600 টাকাতে পাওয়া যেত, 600 থেকে 1000, সেটার দাম এখন 5000 6000 টাকাতে চলে গেছে। এইভাবে বিভিন্ন দিক থেকে মানুষের মধ্যে ক্ষোভ। সেই ক্ষোভটা অনেকেই ভেবেছিল প্রথম হয়তো 5 বছর 8 বছর আগে, যে বিজেপি হয়তো পারবে তৃণমূলকে ঠেকাতে, কিন্তু এটাও এখন জলের মতো পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপির যে সেটিংটা এই এলাকাতে, ধরুন সাংসদ আছে, এমপি আছে বিজেপির, পরপর দুবার, 2019-এও জিতেছে, 2024-এও জিতেছেন উনি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই নিচ লেভেলে এত করাপশন, কিন্তু কোনো ব্যাপারই উনি মুখ খুলেন না। কেন? তাহলে নিশ্চয়ই সেটিং আছে একটা। আর তৃণমূলকেও আমরা দেখি নাই যে ওই সাংসদের কোনো কাজকর্ম নিয়ে মুখ খুলছে। আর রাজ্য স্তরের রাজনীতি সেটা তো সবাই দেখতেই পাচ্ছে। তো এই যে সেটিংটার কথা বলছেন, সামনে বিধানসভা আসছে, তো এই সেটিংটা তো কাজ করবে, তাহলে মোকাবিলাটা মানে আপনারা কীভাবে মোকাবিলা করার কথা দেখুন, ভাবছেন? আমরা চাইছি তাদের সেটিংটা থাকুক। সেটিংটা তাদের থাকা দরকার, এখন তাদের আছে এবং থাকবে সেটা, কিন্তু সেটিংটা তো মানুষ বুঝতে পারছে। সেই সেটিংয়ের বাইরে মানুষ এসে ভোট দেবে। ওই পোলারাইজেশন যেটা করে, পোলারাইজেশন যে হচ্ছে, মেরুকরণের রাজনীতি, সেই মেরুকরণের রাজনীতিটা আর সাকসেসফুল হবে না। এগুলো কিছুদিন চলে সব জায়গাতে, বিভিন্ন স্টেটে দেখেছি যে মেরুকরণের রাজনীতি। প্রথম ঝাড়খণ্ড রাজ্য আমাদের পাশে, ধরুন 10 কিলোমিটার দূরেই আমাদের ঝাড়খণ্ড রাজ্য আছে। সেই ঝাড়খণ্ড রাজ্যও নতুন হওয়ার পর থেকেই পরপর বিজেপির সরকার, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, ওই রঘুবর দাস, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, এবং সেখানে ওই ঠিক মেরুকরণের রাজনীতিটা হতো। আস্তে আস্তে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেরুকরণের রাজনীতি আর ঝাড়খণ্ডে কাজ করছে না। তেমনিভাবেই এই পশ্চিমবঙ্গেও আমাদের বিশ্বাস যে মেরুকরণের রাজনীতিকে হারিয়ে আমাদের যারা রুটি রুজির লড়াই করছি, আমরা যারা বামপন্থীরা, তাদের রাজনীতিই জয়ী হবে।
একটা জিনিস বলুন যে সামনে ইলেকশন আসছে, মানে আপনারা কিভাবে, সিপিএম কি স্ট্র্যাটেজি করছে পুরুলিয়ায় বা ঝালদায়, আপনি আরও যদি স্পেসিফিকভাবে বলি স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে? মানে এখন অবধি তো আপনারা কংগ্রেসের সাথে জোট করবেন কিনা সেটা কোনো ঘোষণা হয়নি, সব মিলিয়ে কি পরিস্থিতি? স্ট্র্যাটেজি বলতে প্রথমেই আমাদের যেটা রাজ্য কমিটির আহ্বান বা জেলা কমিটির, যে নিজের বুথ এলাকাতে আর নিজের পার্টির যে ক্ষমতা বা সংগঠন সেটাকে শক্তিশালী করা। তো এই কাজটাই আমরা এখন করছি। ধরুন আমরা এই ঝালদা এলাকাতে, যে এলাকাতে আমি দীর্ঘদিন দায়িত্বে আছি, সেই ঝালদা এলাকাতে 30টার বেশি এলাকাতে আমরা 30টার বেশি বুথ স্তরে আমরা ছিলাম না। 30টার বেশি মানে গ্রামের বাইরে, ধরুন 120টার মতো গ্রাম আছে, তাহলে বাকি জায়গাতে আমাদের শরিক দল ছিল ফোড়ার ব্লক, এবং 30টার মতো গ্রামে সিপিআইএমের একটা সংগঠন ছিল, এবং তারা সেইগুলোতেই গ্রাম পঞ্চায়েত ইলেকশনে ফাইট করতো। এখন আমরা সেই এলাকার বাইরেও, এইবারে ধরুন কিছুদিন আগে আমাদের যেটা এসআইআর হলো, সেখানে আমরা প্রায় 55 থেকে 60টা বুথ এলাকাতে আমরা নিজস্ব বিএলএ নিয়োগ করেছি সিপিআইএমের থেকে। তাহলে 30টার থেকে বাইরে আমরা গেছি। এই বিএলএ গুলো সিপিএম দিয়েছে? সিপিআইএম দিয়েছে আচ্ছা। এককভাবে। এবং গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা যেমন ক্ষমতা এই এলাকাতে দখল করে রেখেছি, তেমনি দীর্ঘ 20 বছর আগে যে এখানে জিতেছিলাম আমরা তুলিন এলাকায়, সেইখানে আবার জিতেছি আমরা। হেঁসলা, যেখানে রাজার বিরুদ্ধে যুদ্ধের একটা ঐতিহ্য আছে সিপিআইএমের, রাজতন্ত্রের বিরুদ্ধে, সেখানে আবার এইবারে পরপর দুবার হেরে গেছিলাম, আবার এইবারে আমরা সেখানে জিতে ক্ষমতাতে ফিরেছি। তাইলে আস্তে আস্তে আমরা নিজের শক্তিটা আমরা বৃদ্ধি করছি। রাজ্য কমিটির আহ্বান নিজের বুথ এলাকায় নিজের সংগঠন শক্তিশালী করে আমরা সেইটা করছি। তারপরে রণকৌশল সেটা তো ভোটের আগে ঠিক করবে পার্টি, যে রণকৌশলই হোক, আমাদের নিজস্ব যে সংগঠন সেটা আমরা এখন বাড়ানোর দিকে মন দিয়েছি। মাঝারি খামারে পঞ্চায়েতে আপনার সিপিআইএম কত বছর ধরে আছে? আমরা 2013 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনে এখানে জিতি। 2013-তে প্রথম সিপিআইএমের প্রধান হই, এবং সেটা যৌথভাবে ফোড়ার ব্লক এবং সিপিআইএম। 2018-তে একটা ভুল বুঝাবুঝি হয় আমাদের, এবং আমরা একক লড়াই করি। এবং একক বলতে গেলে পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে এককভাবে সিপিআইএম দখল করে, সেটা 2018 সাল, এবং কন্টিনিউয়েশন এই 2023 সালেও। তা যখন পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম বিধানসভার আসন সংক্রান্ত তো শূন্য, সেখানে এখানে রেসিপিটা কি যে এখানে আপনারা 18 থেকে ধরে রেখেছেন এই জঙ্গলমহল এলাকায়? দেখুন, এমনি কিছুই না, ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের ভরসা, অন্য কিছু না। আমাদের কাজ, এবং সাধারণ মানুষ সেই কাজকর্মের উপর আস্থা রেখেছেন। আমরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে আছি। এক সময় এই এলাকাতে প্রচুর মাওবাদীদের সংগঠন ছিল, তারা এই এলাকাতে তাদের যে ধাঁচে তারা যে রাজনীতি করে, তারা মানুষ খুনের রাজনীতি বা অন্যান্য যে আন্দোলনের রাজনীতি, সেই আন্দোলনও মানুষ প্রত্যক্ষ করেছে। এবং তার সাথে যে তৃণমূল মিলেমিশে একাকার হয়ে এলাকাকে এক সময় উত্তাল করেছিল, সেইটাও মানুষ দেখেছে। এবং পরবর্তীকালে যারা জনসাধারণের কমিটি বা যারা সেই সময় ওই উত্তাল আন্দোলনে ছিল, তারা এখন স্কোয়াড নিয়ে, পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূলের নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকাতে। ফলত প্রত্যেক জায়গাতেই এটা সম্ভব আমি মনে করি। আমাদের নিচ লেভেলে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ঘাটতি আছে, যেটা আমাদের এখানের সম্পূর্ণ ইয়ং জেনারেশন, আমাদের পঞ্চায়েতের সদস্য হোক বা যারা নেতৃত্বে আছে, ম্যাক্সিমাম আন্ডার 40, 40-এর নিচে, এবং তারাই সব জায়গায় নেতৃত্বে আছে। আমার মনে হয় এটাও একটা মানে আমাদের এইখানে পঞ্চায়েত ধরে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জায়গাটাই আসছিলাম যে সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই জঙ্গলমহলকে সেই মুহূর্তে কন্ট্রোল করতে না পারা। কিন্তু আজই সেই জঙ্গলমহলে মানে মাওবাদী নেই, কিন্তু পরিস্থিতিটা কীরকম? দেখুন, পরিস্থিতি, মানে জঙ্গলমহল কতটা বদলেছে? জঙ্গলমহলকে অশান্ত করা হয়েছিল। আসলে জনসাধারণের কমিটির মাধ্যমে মাওবাদীরা বাইরে থেকে এসে চাপ দিয়ে এই কিছুটা যে মানে অনুন্নয়ন বা কিছুটা এই সকল ছিল না এমনটা না, কিছুটা ছিল। তবে তার থেকে এখন যে রাজনীতি, এখন বর্তমান রাজ্য সরকাররা বলে কিছু কিছু হয়তো রাস্তাঘাট হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু করাপশনের যে ব্যাপারটা সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কীরকম? ধরুন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে যে কাজকর্ম হচ্ছে, তার কাজের যে নিম্নমানের কাজ হচ্ছে। ধরুন, আমাদের এলাকাতেই এখানে নতুনডি বলে একটা গ্রাম আছে, সেখানে রাস্তা হয়েছে 1 বছরও হয় নাই, পথশ্রীতে। কম টাকার ব্যাপার না, 48 লক্ষ টাকার কাজ 1 বছর হয় নাই, নতুন করে আবার শুরু হয়েছে সেখানে টেন্ডার, নতুন করে সেখানে কাজ শুরু হবে। মানে এই ধরনের করাপশনগুলো। একটা বালি, 1 ট্রাক্টর বালির দাম ছিল 1000 টাকা, সেখানে এখন হয়তো ইন্টারভিউ সরাসরি বললে সেখানে প্রমাণ করতে পারা যাবে না, কিন্তু লোকাল
প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের কাছে নিয়মিত যে তোলা যায়, তার ফলেই আজকে সেই বালি কিনতে হচ্ছে 5,000 টাকাতে। তাহলে এই ধরনের করাপশনের মাত্রাটা বেড়েছে এবং স্কুল এডুকেশন, হেলথ সিস্টেম এগুলো প্রত্যেকটাই ভেঙে পড়েছে একদম। মানে কিছু পরিষেবা কমেছে এটা বলা ভুল হবে, মানে পুরোপুরি না, ভেঙে গেছে। তাহলে সেটা তখন যখন উন্নয়নের মানে মাওবাদী শেষ হয়ে গেছে, কিন্তু আলটিমেট অনুন্নয়নের ধারাটা তো চলছে। মানে তৃণমূল তো বলে বা সরকার তো বলে জঙ্গলমহল হাসছে, সত্যিই কি হাসছে? আচ্ছা, জঙ্গলমহল আসছে বলতে নতুন পরিবর্তনটা আমরা কি দেখলাম? ধরুন, যে এলাকাতে হয়নি, নতুন কলেজ হয়েছে না হয়নি, নতুন হাসপাতাল হয়েছে না হয়নি, এমনকি কোনো এলাকাতে নতুন একটা হেলথ সেন্টারও নতুন করে গড়ে ওঠেনি। এবং যেগুলো গড়ে উঠেছিল, যে পরিকাঠামোগত যে উন্নয়ন, সেগুলো সব শেষ হয়েছে। এবারে জঙ্গলমহল হাসছে বিজ্ঞাপনটা কীভাবে দিচ্ছে দেখুন, যে একটা হয়তো মোবাইল ভ্যান হেলথ ডিপার্টমেন্ট থেকে এলাকার কোনো একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানে হয়তো একজন বা দুজন নার্স আছে, তারা সেখানে কিছু ব্যান্ডেজ, কিছু ওষুধ এই সকল দিয়ে মানে সেটা প্রচার করছে যে দেখুন আমরা একদম প্রত্যন্ত এলাকাতে পৌঁছে গেছি। কিন্তু বলুন যে স্বাস্থ্য পরিষেবা তো ওইভাবে দেওয়া সম্ভব না, তার তো একটা পরিকাঠামো থাকা দরকার। ঝালদা হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে। যে আমি হঠাৎ করে একটা গাড়িতে করে নিয়ে গেলাম আর যে দুটো ওষুধ দিলেই সেখানে হয়ে যাবে এমনটা তো না, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নটা জরুরি। এয়ারটেল বা জিওর ওই মোবাইলের সিম বিক্রির ব্যাপারটা তো নেই যে যেখানে সেখানে একটা ছাতা গেড়ে বসে আর মানে সিম বিক্রি করলেই হলো। তো সেই অবস্থাটা চলছে, মানে বিজ্ঞাপনের সরকার, বিজ্ঞাপনটাই বেশি দেখানো হচ্ছে প্রকৃত উন্নয়ন হচ্ছে। আপনারা পথে নেবে কাজ করছেন, একই সঙ্গে এখানে কিছুদিন আগে দীপশিতা ধর এসেছিলেন, আভাস রায়চৌধুরী বোধহয় পুরুলিয়ার দায়িত্বে আছে। মানে এই যারা সামনের সারির নেতা, তারা কিভাবে তাদের সাথে কিভাবে আপনাদের সাথে জনসংযোগ করছেন, এখানকার মানুষের সাথে কিভাবে জনসংযোগ করছেন, যাতে আপনাদের সামনের ভোটের কিছুটা রিগেন হয়? আমাদের আভাসদা দায়িত্বে আছেন পুরুলিয়ার নতুনভাবে, এবং সে হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের একজন অন্যতম নেতা। অনেকেই ওনাকে অনুসরণ করেন এবং আভাসদা প্রত্যেকটা এলাকাতেই যায়। আমাদের যেগুলো জেলা কমিটির মিটিং বা সম্পাদক মণ্ডলী মিটিংয়ে তো উনি থাকেনই, এমনকি এলাকাতে এলাকাতে যেখানেই মিটিং হচ্ছে, সভা হচ্ছে, উনি আমাদের যে লাইন, পার্টি লাইন, সেইভাবে ব্যাখ্যা করছেন। এবং যারা জনপ্রিয় নেত্রী দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, কলতান, প্রত্যেকেই ওরা আসছে, মানে প্রত্যেকটা প্রত্যন্ত এলাকাতেই। এবং যেটা আমাদের পার্টি অফিস কেন্দ্রিক কিছুদিন পার্টিটা হয়ে গেছিলো, যে পার্টি অফিস টু পার্টি অফিস, সেইটা কিন্তু আমাদের এলাকাতে এলাকাতে, বিশেষ করে এই যে আমাদের ঝালদার প্রোগ্রাম, এটা হঠাৎ করে একটা প্রোগ্রাম না জনসভাটা, তার আগে আমাদের 60 থেকে 70টা গ্রামে বৈঠক হয়েছে। আপনি যেখানে ইন্টারভিউ নিচ্ছেন এইখানেই একটা মিটিং হয়েছে, এই জায়গাতেই, এই গ্রামের বা এই টোলার মানুষজনকে নিয়ে। প্রথমত আমরা পাড়া বৈঠক, গ্রাম বৈঠকে জোর দিচ্ছি। সন্ধ্যাতে খাটিয়া বৈঠক, যেটা খাটিয়া বা ইয়েতে চাটাই পেতে বসে সেখানে মানুষের কাছে দৈনন্দিন জীবনের সমস্যা এবং বর্তমান সরকার যেভাবে চলছে সমস্ত জিনিস ব্যাখ্যা করে আমরা একদম মানুষের ধরতে গেলে রান্নাঘরে ঢুকে গেছি আমরা। তো সেই জায়গাতে এই এইটার ফলশ্রুতিতেই সমাবেশে মানুষের ভিড় বাড়ছে, বহর বাড়ছে। এই যে যুব সম্প্রদায় আপনি যাদের নাম করলেন, দীপশিতা, কলতান, শতরূপ, মীনাক্ষী, তো এদের দেখে যুব সমাজ কতটা মানে বামপন্থী ভাবধারার প্রতি আকৃষ্ট হচ্ছে পুরুলিয়ার মানে যুব সমাজ? দেখুন, নতুন অনেক কম বয়সী ছেলেরা তারা এগিয়ে আসছে এটা দেখে। বিজেপি বা তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল, আচ্ছা বলুন তো, যে অনুকরণ করার বা অনুসরণ করার মতো কোনো নেতা নেত্রী আছে কি? কেউ তো না। তৃণমূলের নেতা তারাই আবার এসে এখন পোর্ট করে সেই মোবাইল কোম্পানির মতো পোর্ট করে আলাদা কোম্পানিতে চলে যায়, তেমনিভাবে চলে এসছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পুরুলিয়ার মানুষ তো হাড়ে হাড়ে চেনে। আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের সবচেয়ে বড় দুর্নীতি যে করেছিল তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এমনকি বিজেপি তখন, তৎকালীন বিজেপির এমপি ওই জ্যোতির্ময় সিং মাহাতো, যে এখনও এমপি আছে, তিনি পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর পুষ্পুতুল পুড়িয়েছিল যে পুরুলিয়ার চাকরি চোর দূর হটো। আর এখন ঝালদাতে মিটিং করে ওই শুভেন্দু অধিকারীকেই ওই জ্যোতির্ময় সিং মাহাতো মালা পরায়, শুভেন্দু অধিকারী স্বাগতম। তো মানুষ তো দেখছে সমস্ত ব্যাপারটাই, যে ওই নেতা নেত্রীরাই কখনো এইখানে কখনো এইখানে। অর্জুন সিং আপনি নিজেও হয়তো বলতে পারবেন না যে এখন কোন দলে আছে, সকালে রোজ খোঁজ খবর নিতে হয়। তো দুটো দল তো এইভাবেই চলছে, তাদের মধ্যে লড়াই আন্দোলন করার মানসিকতা বা কম বয়সীরা যেটা মনে করে, ছাত্র যুবরা যে একটা আদর্শকে অনুসরণ করা, সেই আদর্শ বলে তো তাদের কিছু নাই, দুটো দলেরই কিছু নাই।